আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে দ্বিদলীয় রাজনীতি আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে জামাত সবসময় একটা আলোচনার জায়গা আলাদা করে নিয়েছে, এটি বাস্তবতা। দলটি যতই বিতর্কিত হোক না কেন, এবং গত 15 বছরে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এখনকার জামাত এই সময়ে এসে যে আরও বরং শক্তিশালী হয়েছে, সে বিষয়টিও আমরা দেখেছি। গত 28শে অক্টোবর নির্বাচনের আগে 28শে অক্টোবর বিএনপির যে মহাসমাবেশ ছিল, সেই সমাবেশটি পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে গেলেও জামাত কিন্তু ঠিকই তাদের শক্তিমত্তা দেখিয়েছিল। এবং পুলিশ একটা পর্যায়ে যখন তারা শাপলা চত্বর দখলে নিল, পুলিশ কিন্তু তাদের সঙ্গে আপোষে যেতে বাধ্য হয়েছিল। তাদেরকে বলেছিল এখানে নয়, আপনারা আরামবাগে রাজনীতি করুন বা সমাবেশ করুন। যেখানে আমরা দেখেছি গত 15 বছর জামাত একটা ব্যানার নিয়ে নামার সাহস দেখালেও হয়তো 2-1 মিনিটের বেশি রাজপথে থাকতে পারেনি। সেই জামাত যে এখন জনসমর্থন পাচ্ছে, এ কথা অনেকের কাছে শুনতে খারাপ লাগলেও বাস্তবতা এটি। এ বিষয়ে আমি এর আগেও কথা বলেছি। যাই হোক, জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদের যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি হয়েছে, অনেকে জেলে রয়েছেন, অনেকে বিচার কার্যক্রম চলছে, কেউ কেউ আবার নানান ধরনের মামলায় দীর্ঘ কারাজীবন শেষ করে বেরিয়ে এসেছেন। তার মধ্যে জামাতের বর্তমান আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, তিনি মুখ খুলেছেন একটি সাক্ষাৎকারে, একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন মানব জমিনে। তিনি যে কথাগুলো সেখানে বলছেন, সেই কথাগুলোর অনেক কিছুকেই আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। এবং তার অন্যান্য যে কথাবার্তাগুলো রয়েছে, যে মন্তব্যগুলো তিনি করেছেন, নিশ্চয়ই সেগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে এবং অবশ্যই আছেও। যদি শুরুতেই বলি যে তিনি কি কথা বলেছেন, এবং তার আগে বলি যে আগামী দিনে জামাতে কি পরিকল্পনা, কি করতে চাচ্ছে, এসব বিষয়ে তিনি স্পষ্টভাবে কথা বলেছেন। তার যে বক্তব্য, তার সারাংশটি দাঁড় করালে এরকম আসে যে তিনি বলছেন জামাত একটি আদর্শবাদী দল। জেল, জুলুম, নির্যাতন, গ্রেপ্তার এবং হত্যা করে একটি আদর্শবাদী আন্দোলনকে দমানো যায় না। বিগত 15 বছর ধরে বর্তমান সরকার জামায়াতের হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দী করে জুলুম নির্যাতন চালিয়েছে। জামায়াতের ইসলামীর সাবেক আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহ শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে। নিবন্ধন বাতিল হয়ে গেছে, স্বাভাবিক রাজনীতিও কার্যত নিষিদ্ধ। এর প্রত্যেকটা কথার কোনো কি অস্বাভাবিকতা আছে? প্রত্যেকটা কথা তো সত্য, একটা কথাও মিথ্যে নয়। এবং তিনি বলছেন যে জামাত সকল পরিস্থিতি মোকাবিলা করে তার আদর্শিক আন্দোলন অব্যাহত রেখেছে, জনগণ জামাতের প্রতি সহানুভূতিশীল হয়েছে। যদি আমরা প্রথমেই ধরি যে জামাতের প্রতি সমর্থন বাড়ছে মানুষের, এই কথাটি আমাদেরকে একেবারে নিরপেক্ষ অবস্থান থেকে বিবেচনায় নিতে হবে। তার কারণ 71-এ এই দলটির নিশ্চয়ই বাংলাদেশ বিরোধী ভূমিকা ছিল, এটা তো আর কেউ অস্বীকার করতে পারবে না। মানবতা বিরোধী অপরাধের দায়ে অনেকেই অভিযুক্ত ছিলেন, তার বিচার হয়েছে, এ কথাও নিশ্চয়ই আমরা কেউ অস্বীকার করি না। কিন্তু জামাতের জনসমর্থন বাড়ছে, জনসমর্থন যে বাড়ছে, এর আগে আমি এ বিষয়ে একটি ডাটা দিয়েছিলাম, সেটিও প্রসঙ্গক্রমে আবারও দিতে হচ্ছে। যেমন নির্বাচনের আগে দ্য ডিপ্লোম্যাট আন্তর্জাতিক গণমাধ্যম, সেখানে দীর্ঘ একটি লেখা বেরিয়েছিল জামাত কি করছে, জামাতের বর্তমান পরিস্থিতি কি, জামাত সামনের দিনগুলোতে কীভাবে রাজনীতি করতে চায়, জামাত কীভাবে শক্তি সঞ্চয় করছে। একটা ডাটা যদি দিই, এটা পুলিশের একটি গোপন প্রতিবেদন এবং সেই তথ্যটি ডেইলি স্টারেও প্রকাশিত হয়েছিল। সব সোর্স উল্লেখ করে ডিপ্লোম্যাট বলছে যে গত 15 বছরে 2009 থেকে 2023 পর্যন্ত বা 23-এর শেষ পর্যন্ত, শুরুতে 2009-এর দিকে জামাতের স্থায়ী সদস্যের সংখ্যা ছিল 23,863। সেখান থেকে যখন এই রিপোর্টটি করা হয় বা পুলিশের যে রিপোর্টটি সম্প্রতি, সেখানে উল্লেখ করা হয়েছে জামাতের বর্তমান স্থায়ী সদস্য সংখ্যা 73,046, অর্থাৎ প্রায় 2.5 গুণ বললে ভুল হবে, প্রায় 3 গুণ জামাতের স্থায়ী সদস্য সংখ্যা বেড়েছে। তাহলে জামাতের মাঠ পর্যায়ের কর্মী সংখ্যা কত বেড়েছে, জামাতের সাধারণ সমর্থক কত বেড়েছে? এর কারণটি কি? এর কারণটি হচ্ছে জামাত যে নিজেকে পরিশুদ্ধ করার সুযোগটি পাচ্ছে, সেই সুযোগটি করে দিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি। দুই দলের মধ্যে যে চরম মুখোমুখি অবস্থান এবং বাংলাদেশের মানুষকে জিম্মি করে এই দুটি দল যেভাবে রাজনীতি করছে, তাতে মানুষ ত্যক্ত, বিরক্ত, এ কথা বলার অপেক্ষা রাখে না। মানুষ তাহলে বিকল্প খুঁজে পাচ্ছে না, বিকল্প কিছু খোঁজার চেষ্টা করছে। যারা
এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। হতে পারে জামাতে যারা সমর্থন করছেন কারো কারো দৃষ্টিতে তারা অধিক মাত্রায় সচেতন, আবার কেউ বলতে পারেন তারা অসচেতন বিধায় জামাতের প্রতি আকৃষ্ট হচ্ছে। যেভাবেই হোক না কেন, বাস্তবতা হচ্ছে জামাতের প্রতি সমর্থন বাড়ছে এবং তাদের যে বিতর্কিত ভূমিকা ৭১-এ সেটি থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে। এবং জামাত যে ঘুরে দাঁড়িয়েছে, জামাত যে এগিয়ে যাবে, এই যে এগিয়ে যাওয়ার কথাটির সঙ্গে আমি সম্পূর্ণ একমত। তার কারণ বাস্তবতা এটাই বলে পলিটিক্যাল ভ্যাকিউম কখনো থাকতে পারে না। রাজনৈতিক শূন্যতাকে রাষ্ট্রবিজ্ঞান বলে রাজনৈতিক শূন্যতার জায়গায় বিকল্প কিছু জায়গা দখল করে নেয়। জামাত হতে পারে বিকল্প কিছু এবং সেটি প্রমাণ হয়ে আসছে বা হতে যাচ্ছে। তিনি আরো বলছেন, ডক্টর শফিকুর রহমান, জামাত বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন। আমাদের কার্যক্রম শুধুমাত্র রাজনীতি ও নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। জামায়াতের অন্যতম প্রধান কাজ হলো দেশের মানুষকে ইসলামের সঠিক শিক্ষা দেওয়া এবং কুরআন সুন্নাহর আলোকে সত্যিকারের মানুষ হিসেবে তৈরি করা। ডক্টর শফিকুর রহমানের এই কথাটি নিশ্চয়ই আমরা সবাই খুব সাদরে গ্রহণ করতে পারি না। তার কারণ আবারও বলি, জামাত আদর্শিক সংগঠন। হ্যাঁ, প্রত্যেক সংগঠনই তারা নিজেদেরকে আদর্শিক সংগঠন হিসেবে দাবি করতেই পারে, এটি অস্বাভাবিক কিছু নয়। কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমাদের মুক্তিযুদ্ধের আদর্শের জায়গা থেকে যদি আমি বিবেচনা করি, জামাত তো কোনোভাবেই বাংলাদেশের পার্সপেক্টিভে কোনো আদর্শিক সংগঠন হতে পারে না। এবং তারা যে বলছে তারা মানবিক সংগঠন, তিনি বলছেন যে জামাত শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এর বাইরে জামাত মানবতার হাত ধরে মানুষের সেবা করা, সমাজের সেবা করা ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করছে। হ্যাঁ, এই কথাগুলো যদি তিনি বলে থাকেন তার আংশিক আমি একমত। একটা হচ্ছে যে জামাতকে আমি কোনোভাবেই আদর্শিক সংগঠন বলতে পারি না বা মানবিক সংগঠন বলতে পারি না যদি তার গোড়াটা, তার ভিতটা আমরা বিবেচনায় নিয়ে আসি। আর সাম্প্রতিক সময়ে বা গত 20-25-30 বছরের ইতিহাসে যদি আমরা দেখি, এটা তো সত্য কথা। জামাতের রাজনীতি, জামাত শিবিরের রাজনীতি, তাদের কার্যক্রম পরিচালনা যত যাই হোক না কেন, যত বিতর্কই থাকুক না কেন, বিএনপির সাথে যে জোট করে সরকার গঠন করেছিল জামাত, তাতে কৃষি মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে জামাতের যে নেতারা দায়িত্বে ছিলেন, সেই দুটি মন্ত্রণালয় সম্পর্কে কেউ কোনো প্রকার কোনো প্রশ্ন তুলতে পারবো না। দুর্নীতির কোনো গন্ধ আমরা সেখানে পাইনি আজ অবধি, ওই সময়কার যখন তারা এই দুটি মন্ত্রণালয় চালাচ্ছিল। এবার আন্দোলন সম্পর্কে তারা যেটি বলেছে যে তারা নানান সমালোচনার মধ্য দিয়ে বা সমালোচনা বিএনপি এবং জামাতের মাঝখানে একটা দূরত্ব তৈরি করেছে। বিএনপি যে আন্দোলনটি করছে তারা একসাথে যুগপৎ আন্দোলনও করেনি, তবে জনগণের স্বার্থে তাদের এই আন্দোলনটি বা ঐক্যবদ্ধভাবে যে কোনো মুভমেন্টে যাওয়ার প্রয়োজনীয়তা তিনি উল্লেখ করেছেন ডক্টর শফিকুর রহমান। এটি তাদের রাজনৈতিক এজেন্ডার বিষয়। তবে তিনি এর মধ্য দিয়ে আরও অনেক কথা বলেছেন, যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে জামাত এগিয়ে এসেছে অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও। যেভাবেই হোক না কেন, তাদের সুকৌশল রাজনীতি, সাংগঠনিক কাঠামো মজবুত করে তারা এই পর্যন্ত এসেছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই।